আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আরও একটি চাইনিজ ফ্যান্টাসি ড্রামা নিয়ে হাজির হলাম। ড্রামাটিতে যেমন রয়েছে মার্শাল, সেরকম রয়েছে মাস্টার ও ছাত্রীর ভালোবাসার গল্প, যেখানে একটি ডিমন রাজকুমারী ইমর্টালের শিষ্য হয়ে এসে এবং একে অপরকে ভালোবেসে ফেলে। তো চলুন ড্রামাটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের বলা হয় যে দেবতাদের সৃষ্টি 6টি বিশ্বের কথা এবং তারা সেই 6টি বিশ্বের নিয়ম কানুন ও সত্যর জন্য স্মৃতিস্তম্ভ সৃষ্টি করে, আর সেই স্মৃতিস্তম্ভ রক্ষা করার দায়িত্ব হচ্ছে নানহুয়া ইমর্টালদের। অন্যদিকে দেবতাদের সেই স্মৃতিস্তম্ভ ধ্বংস করে পুরো পৃথিবীকে ডিমন রাজ্যে পরিণত করতে চায় ডিমন কিং নিলুন। এটা নিয়ে নানহুয়ার ইমর্টাল ইউনচিউ ও ডিমনদের মধ্যে 30,000 বছর ধরে যুদ্ধ চলছে। এমনকি তারা দেবতাদের রাজ্যও ধ্বংস করে ফেলে। এরপর তারা নানহুয়ার টংটিয়ান পোর্টালেও আক্রমণ করে, কারণ তারা 6 পৃথিবীর মাউন্টেনকে ধ্বংস করে ফেলতে চায়। কিন্তু শেষে ডেমন কিং নিলুনের স্ত্রী সুইজি, যে একজন ইমর্টাল মাস্টার, সে ডেমন কিংকে মারতে সাহায্য করে নানহুয়ার ইমর্টাল হেডমাস্টার ইউনচিকে। অবশেষে ডেমন কিং নিলুন, সুইজি ও ইউনচি তিনজন মারা যায়। তখন ইউনচিওর সবথেকে কাছের শিষ্য লু ইনফান সে সেখানে আসে এবং সে ইমর্টাল মাস্টারদের হেড হয় এবং ডেমন কিংয়ের সব ডেমনিক পাওয়ার তার তলোয়ারে গিয়ে সমাপ্ত হয়। সেই তলোয়ারটি সিল করে ইমর্টালরা কুল্লুন পাহাড়ের নিচে এবং তিয়ানমো টোকেন সিল করে ন্যানহুয়ার প্যাট্রিয়াক হলে, যেটি দ্বারা ডেমনদেরকে ডেকে আনা যায় যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এরপর সিন চেঞ্জ হয়, আমাদেরকে 14 বছর পরে দেখানো হয় পানহাই সিটি, যেখানে চংজি একটি রুটি মুখে করে নিয়ে পালাচ্ছে। এই চংজি হচ্ছে আমাদের গল্পের প্রধান নায়িকা, কিন্তু সে ধরা পড়ে যায় এবং তাকে সবাই মারধর করতে থাকে। অন্যদিকে দেখি আমাদের ইমর্টাল হিরো লু ইনফান ও তার বন্ধু চুবুপু, যারা বসে কথা বলছে। তখন লু ইনফানের কানে একটি আওয়াজ আসে সাহায্যের, এবং দেখা যায় এই আওয়াজ চংজির, যাকে হাত বেঁধে একটি উঁচু দালানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এবং চিৎকার করে সে সাহায্য চাচ্ছে। তখন সেখানে কেউ একজন বলে যে কেউ তোমাকে সাহায্য করবে না, এমনকি ইমর্টালরাও সাহায্য করবে না। তাই শুনে চংজি বলে, আমি বিশ্বাস করি না যে ইমর্টালরা আছে, আর যদি থাকতো তাহলে তারা বধির, অন্ধ, কানা। তখনই তার হাতের দড়ি ছিঁড়ে পড়ে যেতে যায়। তখন দেখা যায় যে সেখানে লু ইনফান আসে এবং তাকে বাঁচিয়ে নেয়, এবং সে চলে যেতে নিলে চংজি তার কাপড় ধরে বলে, আপনি কি ইমর্টাল? আপনি আমাকে বাঁচিয়েছেন। তখন লু ইনফান তার স্পেল ব্যবহার করে সে তার শরীরের সব ক্ষত ভালো করে দেয় এবং চংজিকে রেস্ট করতে বলে আরেকটি স্পেল ব্যবহার করে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি চংজি ঘুম থেকে উঠে বলছে যে আমি কি স্বপ্ন দেখেছি বলে সে নিজেকে চেক করছে এবং তার শরীরে কোনো ক্ষত নেই। সে এবং তার হাতের ভিতরে দেখে একটি কেক। তখন সে বলে যে না, আমি স্বপ্ন দেখিনি। সিন কাট হয়, আমরা দেখি সে কেকটি নিয়ে খুব খুশি এবং তখন কিছু ছেলে এসে তার হাত থেকে কেকটি ছিনিয়ে নেয় এবং তাকে বলে তুমি আবারও চুরি করেছো বলে তাকে মারধর শুরু করে। তখনই আমরা চংজির ভিতরে একটি পরিবর্তন দেখতে পাই। সে রেগে যায় এবং তার শরীর থেকে কালো ধোঁয়ার মতন কিছু একটা বের হতে থাকে। এরপর সে একটি চিৎকার করলে সব ছেলেগুলো এদিক ওদিক ছিটকে পড়ে যায়। তখন ছেলেগুলো তাকে বলে, চংজি একটি মনস্টার, মারো তাকে, সবাই মেরে ফেলো। তো বলে আবারও চংজিকে মারতে শুরু করলে তখন সেখানে চলে আসে আমাদের লু ইনফানের বন্ধু ইমর্টাল চুবুফু। তার স্পেল দিয়ে সে সব ছেলেদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং সে চংজির ক্ষতও ঠিক করে দেয়। চংজি তাকে দেখে বলে, আপনিও কি একজন ইমর্টাল? আমিও ইমর্টাল হতে চাই। তখন চুবুপু তাকে বলে, এখান থেকে কাছেই নানহুয়া পর্বত, তারা খুবই শীঘ্রই কিছু শিষ্য নিবে, তুমি চাইলে সেখানে যেতে পারো তোমার কাল্টিভেশন করতে। এবং তার হাতে একটি স্পেল দিয়ে যায় এবং বলে, তোমাকে কেউ আঘাত করলে এটা তোমাকে প্রোটেক্ট করবে। এই বলে তাকে একটি কেক দিয়ে সেখান থেকে সে চলে যায় এবং যেতে যেতে বলে, আমি আশা করি তুমি যেন একজন ভালো মাস্টার পাও। এরপর দেখি চংজি সেই কেক নিয়ে তার বন্ধু সাধুয়ের সাথে দেখা করে এবং ভাগ করে নেয়। কিন্তু তখনই সেই ছেলেগুলো আবারও আসে এবং তাকে মনস্টার বলে আবারও মারে। তখন তার হাতের সেই স্পেল তাকে বাঁচায়। সিন রাতে চেঞ্জ হয়, দেখা যায় চংজির হাত থেকে ইমর্টাল চুবুপুর দেওয়া সেই স্পেলটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তখন চংজি একটি স্বপ্ন দেখে যে ইমর্টাল বলেছিল যে নরম হৃদয়ের মানুষেরাই ইমর্টাল কাল্টিভেশন করতে পারে, এবং তার ঘুমটার সাথে সাথে ভেঙে যায় এবং বলে, অবাক কাণ্ড, ইমর্টাল আমার হাতে একটি স্পেল দিয়েছিল, এটা কি করে অদৃশ্য হয়ে গেল।
তখন সাদৌজাকে সে বলে যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নানহুয়া যাব, আমি কাল্টিভেশন করব। সিন চেঞ্জ হয়, আমাদেরকে চংহুয়া প্যালেস দেখানো হয় এবং লু ইনফান সেখানে বসে একটি বই পড়ছে। তখন কেউ একজন আসে, তাকে দেখেই ইনফান দরজাটি বন্ধ করে দেয় এবং বলে যে চংহুয়া প্যালেসে বাইরের কাউকে স্বাগতম করা হয় না। তখন সে লোকটি বলে যে ঋষি আমার কথা শুনুন, সব ইমোর্টালের সেক্টর থেকে ইমোর্টালরা নানহুয়াতে এক হয়েছে, চুবুফু পালিয়েছে তাই। এরপর দেখি ইমোর্টালরা সব একসাথে এবং নানহুয়ার কাউন্সিলর মিন ইয়ংঝং কথা বলছে চুবুফু চেংসং প্যালেসের শিষ্য এবং সে তার মাস্টারকে মেরে ফেলে সে ডিমন কিং এর তলোয়ার নিয়ে পালিয়েছে এবং তাকে যেভাবে হোক ধরে আনতে হবে। তখন সেখানে লু ইনফান আসে এবং তাকে দেখে মিন ইয়ংঝং বলে, ইনফান, সে এখন আর তোমার ইমোর্টাল দুনিয়ার চুবুফু নয়। আমি জানি তোমরা দুজন খুব কাছের, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত তুমি নিও না। তখন লু ইনফান বলে, বিষয়টি আমি তদন্ত করতে চাই, যদি এটা করে থাকে সে, তাহলে আমি তাকে কিছুতেই যেতে দেব না সহজে, যখন আমাদের দেখা হবে। অন্যদিকে চংজি নানহুয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং সে সাদৌজার থেকে বিদায় নেয়। বিদায় নিয়ে সে কিছুদূর এসে শুনতে পায় ঘন্টার শব্দ এবং দূরে তাকিয়ে দেখে সে নানহুয়া পাহাড়টি। তখন সে সেখানে থাকা একজন পথিককে জিজ্ঞেস করে যে ওটা কি নানহুয়া পাহাড় যেখানে ইমোর্টালরা থাকে? লোকটি তখন বলে, কিসের ইমোর্টাল আর কিসের নানহুয়া পাহাড়? এই কথা বলে সে বলে, আমার কাছে কোনো টাকা নেই বলে সে লোকটি সেখান থেকে চলে যায়। তখন চংজি বলে, তাহলে কি নানহুয়া পাহাড়টা কি আমি একাই দেখতে পাচ্ছি? বলে সে সেখান থেকে খুশিতে দৌড়য় এবং বলে যে আমি আসছি। সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো হয় নানহুয়া পর্বতের সীমানায়, যেখানে অনেক লোকজন সব অপেক্ষা করছে, সেখানে শিষ্য হওয়ার জন্য পরীক্ষা দিতে এসেছে এবং আমরা দেখি সেখানে ঘোড়ায় চড়ে এসেছে চিংখো, যে কিনা আমাদের আরেকটি নায়ক, সেখানে শিষ্য হতে চায়। এবং চিংখোর মা চংজিকে দেখে বলে যে এখানে ভিখারিরাও আজকাল কাল্টিভেট করে নাকি। একথা শুনে চংজি তো রেগে যায় এবং বলে, তাতে কি, আর যাই হোক আমি তো নিজের উপর ডিপেন্ড করি, অন্যদের মতন না যে বাইরে সুন্দর ভিতরে একটুও ভালো না। তখনই সেখানে সেই রাজ্যের রাজকন্যা আসে, যার নাম হচ্ছে সিমা মিউয়ান। এসে চিংখোকে বলে, প্রিন্স, আমিও এখানে শিষ্য হতে চাই, তোমার সাথে কাল্টিভেট করতে চাই। তখন চংজি বলে যে নাও, আবারও এসেছে একজন বড় লোক। এরপর দেখানো হয় সেখান থেকে সেই নানহুয়া পাহাড়টি অদৃশ্য হয়ে যায় এবং সেখানে সরু একটি ব্রিজ তৈরি হয়, যেটা তাদের প্রথম পরীক্ষা ছিল যে সেই ব্রিজটি তাদের পার হতে হবে। এরপর চিংখো সেই ব্রিজটি দেখে চংজিকে বলে, কুৎসিত মেয়ে, তোমার যদি মনে হয় যে তুমি পারবে না তাহলে তুমি ছেড়ে দাও। তখন চংজি বলে, কিছু মানুষ এখানে আছে যে তাদের বাবা মার সুপারিশে এসেছে, লজ্জা করে না তাদের। তখন চিংখো বলে, তুমি কি বললে? চংজি বলে যে আপনি কি চিঠিটা নেননি? তার মানে এখানে চিংখোর মা একটি চিঠি দিয়েছিল এবং চিংখোকে বলেছিল যে এটা তিয়ানজি ঋষিকে দিবে। তখন চিংখো বলে, আমি চিঠি ছাড়াই নানহুয়ার শিষ্য হতে পারি এবং বলে যে কুৎসিত মেয়ে, যদি তোমার ভয় করে তাহলে তুমি আমাকে ফলো করো। তখন দেখা যায় সেই ব্রিজ থেকে তাড়াহুড়া করে যেতে গিয়ে কিছু লোক নিচে পড়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। চিংখো, চংজি ও রাজকন্যা সহ কিছু লোক ব্রিজ পার করে চলে আসে। অন্যদিকে এগুলো ইমর্টাল হলে বসে মিন ইয়ংঝং ও ইউদু দেখছিল এবং ইউদু বলে, এই বাচ্চাগুলো খুবই ছোট, এদের জন্য এটা বেশি কষ্টকর এবং বিপজ্জনক পরীক্ষা মনে হচ্ছে। তখন মিন ইয়ংঝং বলে যে আমার এমন শিষ্যের দরকার নেই যে যারা মৃত্যুতে ভয় পায়। অন্যদিকে লু ইনফান চংহুয়া প্লেসে বসে এইগুলো দেখছিল। সিন দেখানো হয় চংজিদের, যারা দ্বিতীয় পরীক্ষার জন্য নদী পার হতে হবে এবং সেখানে শুধু পাথরের ছোট ছোট টুকরো দিয়েই সেই নদীগুলো পার হতে হবে নদীটি। ও কিছু লোক সেই নদীতে পার হতে গিয়ে সেই পাথর থেকে পড়ে গিয়ে অদৃশ্য হয়ে গেছে, তা দেখে অনেকেই ভয় পেয়ে যায়, কারণ মাঝে মাঝে সেই পাথরগুলো অদৃশ্য হয়ে যায়। যখন সেখানকার লোক বলছিল যে আমাদের এখান থেকে ফিরে যাওয়ারও কোনো উপায় নেই, আমরা এখন কি করব, আমাদের তো ভয় করছে। এটা শুনে চংজি বলে যে ভয় কেন পাবে, ভয় পাওয়ার কি আছে, আর এখন তো পাথরগুলো অদৃশ্য হচ্ছে না, তাহলে কি আমরা একটাবার চেষ্টা করব না? এটা শুনে লু ইনফান বলে যে এই মেয়েটি শিষ্য হওয়ার যোগ্য, কিন্তু তার রাগ বেশি, আমি ভাবছি যে তার মাস্টার কে হবে। অন্যদিকে রাজ্যের রাজা তার নবম রাজকন্যা সিমা মিউয়ানের জন্য একটি চিঠি পাঠায় তিয়ানজির কাছে।
যেন তিয়ানজির ঋষি ইউদু যেন তাকে শিষ্য বানায় এই জন্য। তখন দেখা যায় ইয়ংঝুং বলছে এই দুই বাচ্চার অনেক ভালো যোগ্যতা আছে এবং চংজিকে দেখে বলে এই মেয়েটি বেশ ভালো এবং চিঙ্কোকে দেখে বলে এই ছেলেটি সে কিছু কুম্ফুও জানে, এটা খারাপ না, এটা আমাদের জন্য বেশ ভালোই। সিন চেঞ্জ হয়, আমরা দেখি যে তারা পাথরের টুকরো দিয়ে নদী পার হচ্ছে। এর মধ্যে মিন ইয়ংঝং এর দিকে আনা হয় এবং বলে ইনফান এখনও এলো না, সত্যি কি সে কোনো শিষ্য নিবে না? এটা শুনে ইউদু বলে যে ইনফানের নিজস্ব একটি আইডিয়া আছে, তাকে একা থাকতে দাও। অন্যদিকে আমরা দেখি যে রাজকুমারী নদীতে পড়ে যাচ্ছিল সেই পাথর থেকে, তখন চংজি তাকে ধরে ফেলে। কিন্তু রাজকুমারী সিমামিউয়ান কোনো কৃতজ্ঞতা প্রকাশ না করে উল্টা চংজিকে বলে যে তোমার হাতে নোংরা, তুমি কেন আমাকে ধরলে, বলে সে চংজিকে একটি ধাক্কা দেয় এবং সেখান থেকে চংজি নিচে পড়ে যেতে নিলে চিংখো এসে চংজিকে ধরে ফেলে এবং রাজকুমারী এদিকে দেখা যায় যে সে আবারও পড়ে যেতে নিয়েছে এবং পাথর ধরে ঝুলে আছে এবং চিংখোকে বলছে প্রিন্স প্লিজ আমাকে বাঁচাও। তখন সেখানে চংজি চলে আসে এবং তাকে ধরে আবারও উঠাতে গিয়ে তার সেই কথাটা মনে পড়ে যায় যে তার হাত নোংরা, তাই সে সরে যায় এবং চিংখোকে বলে যে আপনিই ধরে উঠান, আমার হাতে নোংরা। এটা বলার পরে সে সরে যায় এবং চিংখো রাজকুমারী সিমামিউয়েনকে ধরে উঠাতে গেলে যখন দেখে যে চিংখো একা পারে না, তখন চিংখের হাত ধরে আমাদের চংজিও তাকে সাহায্য করে। এরপর চিংখো বলে সিমামিউয়ানকে যে তোমার উচিত ওই মেয়েটিকে ধন্যবাদ জানানো, কিন্তু সিমামিউয়ান কোনো ধন্যবাদ চংজিকে জানায় না। এরপর আমরা দেখতে পাই যে তারা পরীক্ষায় সেটাও উত্তীর্ণ হয়ে যায় এবং তারা চলে আসে তৃতীয় পরীক্ষার জন্য। দেখা যায় সেখানে একটি বাঘ আসে এবং তখন তার সাথে সে লড়াই করতে চিংখো এবং চংজি দুইজনেই যায়, কিন্তু বাঘটি চিংখোর উপর হামলা করে। চিংখো কোনোভাবে নিজেকে সামলিয়ে বাঁচার চেষ্টা করে এবং বাঘটিকে কন্ট্রোলে আনার চেষ্টা করে, কিন্তু পারে না। বাঘটি চিংখোকে আঘাত করে নিচে ফেলে দেয় এবং সামনে একটি মেয়েকে গিয়ে তার উপর আক্রমণ করতে যায়। এটা দেখে চংজি একটি লাঠি উঠিয়ে সেই বাঘটির উপর আঘাত করে। দেখা যায় বাঘটি তার কাছে আসতে নিলে চংজি তখন তার ইভেল পাওয়ার দিয়ে সেই বাঘটিকে কন্ট্রোল করে এবং এটা তখন ইয়ংঝো ও ইউধি দেখে। তারা দেখে বলে যে এত শক্তিশালী ইভেল পাওয়ার কি করে তার কাছে, এবং ইউনজি ইউদুকে বলে যে তার অতীত সম্পর্কে জানতে। এদিকে লু ইনফান এটা দেখে বলে যে তার শরীরে এমন শক্তি কি করে আসতে পারে। অন্যদিকে চংজিরা নানহুয়ায় পৌঁছে যায় এবং তাদের সাথে দেখা হয় মো ইউয়ের, যে কিনা নানহুয়ার প্রথম শিষ্য। এরপর মো ইউয়ে সবাইকে নানহুয়ার লিউহি হলে নিয়ে যায় এবং দেখানো হয় লিউহি হলে ইউদু চিংখোকে ডেকে তার পরিচয় চায় এবং বলে তুমি কি আমাকে কিছু দেখাতে চাও? চিংখো বলে না। তাই শুনে ইউদু বলে তুমি খুব ভালো, তুমি কি আমার শিষ্য হবে? এরপর চিংখো ইউদুর শিষ্য ও রাজকুমারী সিমামিউয়ান কাউন্সিলর মিন ইয়ংঝং এর শিষ্য হয়। এরপর কাউন্সিলর সবাইকে হলের বাইরে যেতে বলে, তখন সিনিয়র শিষ্যরা তাদেরকে শিষ্য হিসাবে গ্রহণ করবে এটা বলে দেয়। এরপর যখন তারা সবাই যেতে নেয় তখন কাউন্সিলর বলে দাঁড়াও এবং চংজিকে বলে সেখানে থাকতে, বাকি সবাইকে চলে যেতে বলে এবং তাকে বলে যে নানহুয়া তোমাকে শিষ্য হিসাবে গ্রহণ করবে না এবং মুইকে বলে যে তাকে পাহাড়ের নিচে দিয়ে আসতে। তখন চংজি বলে কেন, আমি কি করেছি? আপনি না বললেন পরিশ্রমীরা কিছু করতে পারে? আমি তো কোনো পাওয়ারফুল কাউকে চিনিও না, আমি পরিশ্রম করে এখানে এসেছি এবং আমি অন্যকেও সাহায্য করেছি, কেন আমাকে গ্রহণ করবেন না? কাউন্সিলর বলে তুমি যদি কাল্টিভেট করো তাহলে তুমি ভবিষ্যতের জন্য বিপর্যয় হবে। তখন চংজি বলে আমি সবার থেকে ভালো করেছি, তবুও আমাকে কেন যেতে হবে? আপনি শুধু আমাকে গ্রহণ করতে অস্বীকার করেননি, এমনকি আমাকে তিরস্কারও করেছেন। আপনারা সব বধির অন্ধ ঋষি। অন্যদিকে এগুলো চংহুয়া প্যালেসে বসে লো ইনফান শুনছিল আর দেখছিল। তখন লো ইনফানের ওই কথাগুলো শুনে মনে পড়ে যে এর আগেও এরকম কেউ বলেছিল এবং তখন ইনফান তাকে বাঁচায়। তাই ইনফান বলে অবাক হওয়ার কিছু নেই, এই জন্যই তাকে এত পরিচিত মনে হচ্ছিল। সিন আবারও চংজির দিকে আনা হয়। চংজি বলছে যেহেতু ইমমর্টালরা আমাকে গ্রহণ করবে না, তাহলে এখানে অন্য কোনো জায়গা আছে যেখানে আমি থাকতে পারবো। এই কথা শুনে কাউন্সিলর তার কাল্টিভ চিন্তা দূর করতে তার উপর একটি স্পেল ব্যবহার করে এবং তাকে বাইরে বের করে দিতে গেলে তখন লু ইনফান চলে আসে এবং চংজিকে ধরে ফেলে এবং চংজিকে বলে যে আমি তোমাকে চাই, আমার শিষ্য হবে তুমি? এবং সে কাউন্সিলরকে বলে যে আমার শিষ্য একটু আলগা ঠোঁটের, আপনাকে বিরক্ত করা তার উচিত ছিল না এবং আপনাকে অসম্মান করাটার জন্য আপনি তাকে ক্ষমা করুন, সে আমার ভবিষ্যৎ শিষ্য।
কাউন্সিলর ইরফানকে জিজ্ঞেস করে যে তোমার শিষ্য কে? ইরফান বলে যে সে। তখন মুইয়েকে বলে যে বোকা মেয়ে, ঋষি চংহুয়া তোমাকে নিজেই সে শিষ্য হিসাবে চাচ্ছে, তুমি কেন রাজি হচ্ছ না? তখন ইরফান চংজিকে আবারও বলে যে তুমি কি আমার শিষ্য হবে? তখন চংজি বলে জনাব উপকারী। এটা শুনেই ইরফান বলে ওঠে যে আমাকে মাস্টার বলো। এরপর ইরফান কাউন্সিলরকে বলে যে তার সাথে খারাপ শক্তি আছে কিছুটা, কিন্তু আমি মাউন্টেনের বাইরে কাউকে তাকে আঘাত করতে দেখিনি। অন্যদের সম্পর্কে ভিত্তিহীন ধারণা শুধু নিজেদের খারাপ দিকটাই প্রমাণ করে। তখন কাউন্সিলর বলে ঠিক আছে, তাহলে সে আমার শিষ্য হিসাবে তাকে দিন। তখন চংজি বলে যে আমি ঋষি চংহুয়াকে আমার শিষ্য হিসাবে গ্রহণ করেছি, এখন কেউ নতজানু হয়েও আমাকে ভিক্ষা করলেও আমি রাজি হব না। এরপর ইরফান বলে যে সে আজ থেকে আমার শিষ্য। ইরফান চংজিকে নিয়ে চংহুয়ার ঝিঝু পিকে যায়। এরপর সিন কাট হয়, আমরা দেখি চংহুয়া প্যালেসে চংজি ইরফানকে যেখানে চংজির রুমে নিয়ে যায় এবং তার স্পেল দিয়ে তার পোশাক বদলে দেয় এবং তার রুমে সবকিছু গুছিয়ে দেয়। তখন চংজি বলে আমি কখনো এত সুন্দর ঘরে থাকিনি, আমি শুধুমাত্র একটু ক্ষুধার্ত। এরপর ইরফান তাকে একটি বই দিয়ে বলে যে ইমর্টাল শিষ্যরা কখনো খাবারের প্রয়োজন হয় না। এই বইটি নানহুয়া সেক্টরের শ্বাস প্রশ্বাসের পদ্ধতি, যাও এটা পড়ো। তখন বইটি হাতে নিয়ে সে চুপ করে বসে থাকে। তখন ইরফান বলে কি হয়েছে? সে বলে যে আমি পড়তে পারি না। যা শুনে ইরফান তো বলেই ওঠে যে সত্যিই আমি অন্ধ ঋষি, তাই তো এমন একজন মূর্খ শিষ্য গ্রহণ করেছি। এরপর তাকে অন্য একটি বই দিয়ে বলে এখন পড়তে পারছো? চংজি বলে হ্যাঁ। তখন ইরফান বলে মন দিয়ে পড়াশোনা করো, অলসতা নয়। সিন চেঞ্জ হয়, দেখি ইরফান ও ইউদিও কথা বলছে। আর চংজি একটি লেকের পাশে এসে দেখে সেখানে একটি মাছ। তখন সেই মাছটি ধরে নিয়ে ইরফানের ফার্মেসিতে গিয়ে সেই মাছটিকে রান্না করে। তখন ইরফান ও ইউদু ঘ্রাণ পেয়ে সেখানে চলে আসে। ইরফানের 400 বছর ধরে রাখা পালা মাছটি সে রান্না করেছে, এবং তাও ইরফানের ফার্মেসিতে, ইরফানের বই, অ্যান্টিক বই জ্বালিয়ে। এটা দেখে ইউদু বলে ইরফান মনে হচ্ছে তোমার ফার্মেসি নষ্ট হয়ে গেছে। তখন ইরফান চংজি বলে চিৎকার করে এবং চংজি বসে পড়ে সাথে সাথে এবং বলে মাস্টার আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষুধার্ত ছিলাম তাই আমি এটি করেছি। তখন ইরফান বলে আমি তোমাকে বলিনি যে তুমি শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া করো? চংজি বলে আমি চেষ্টা করেছি, কিন্তু শিখে ওঠার আগেই মনে হচ্ছে আমি ক্ষুধার জ্বালায় মরে যাব। তখন ইউদু বলে যদি তাই হয় তাহলে চংজির দোষ নয়, এটা শুধু একটি দুঃখের যে এই মাছটি 400 বছর ধরে তোমার সাথে ছিল। তখন চংজি বলে ইরফানের কাপড় ধরে টেনে বলে যে মাস্টার আমাকে ক্ষমা করুন, যেহেতু মাছটি চলে গেছে আমি ভবিষ্যতে আপনার একঘেয়েমি দূর করতে আপনার সাথে কথা বলবো এবং আপনি আর একা হবেন না। এরপর ইরফান বলে যে ঝিঝু পার্কের একটি প্রথম রুলস হলো যে আমার শিষ্য কখনো হত্যা করতে পারবে না এবং কাউকে আঘাতও করতে পারবে না। চংজি বলে আমি নিয়ম মেনে চলবো। তখন ইরফান বলে যে কাপড় ছেড়ে দাঁড়াতে। এরপর তাকে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া শেখাতে নিয়ে যায়। দেখি চংজির হাতের মধ্যে একটি পাথর নিয়ে বসে আছে। তখন ইরফান বলে তোমার হাতে কি? তখন সে পাথরটি ফেলে দেয়। ইরফান বলে যে প্র্যাকটিস বোরিং লাগে তাই না? চংজি বলে যে না, প্র্যাকটিস বোরিং লাগে না বলে আবার সে বলে যে হ্যাঁ বোরিং, কিন্তু আপনি দেখতে খুবই সুন্দর। এটা শুনে তো ইরফান কেসেই ফেলে। এরপর বলে যে তুমি ছোট, তোমার জন্য এটা ডিফিকাল্ট, তো এটা মানিয়ে নেওয়া। তখন চংজি বলে যে না, আমি ভয় পাই যে আপনি আমার সাথে মানিয়ে নিতে পারবেন কিনা। যেহেতু আমি নতুন, আমি রুলসও ভালো জানি না, ভয় পাই, সেই জন্য আপনি বিরক্ত হয়ে আমাকে মাউন্টেনের নিচে না দিয়ে আসেন। ইরফান তখন বলে যে চিন্তা করো না, এই সমস্যা হবে না। তাই শুনে চংজি বলে তাহলে আপনি আমাকে প্রমিস করুন যে আপনি কখনো আমাকে রাগ করেন আপনি মাউন্টেনের বাইরে আমাকে দিয়ে আসবেন না। তখন ইরফানও প্রমিস করে। সিন কাট হয়, আমরা দেখি চংজি ইরফানের জন্য পোড়া কেক বানিয়ে নিয়ে এসেছে এবং তার ফার্মেসি আবারও নোংরা করে, যা দেখে ইরফান রেগে যায় এবং বলে ওঠে চং তুমি। তখন চংজি চা এনে বলে মাস্টার চা। ইরফান চা মুখে দিয়ে সাথে সাথে তা ফেলে দেয়, যা দেখে চংজি সেখান থেকে দৌড়ে পালায়। এরপর চংজি কিছু আঁকে। তখন ইরফান ঘরে এসে বলে যে তোমাকে আমি শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার প্র্যাকটিস করতে বলেছি আর তুমি এগুলো আঁকছো বসে বসে। যখনই সে রেগে যায় তখন সে তার সামনে একটি কাগজ তুলে ধরে, যে কাগজে লেখা ছিল যে প্লিজ রাগ করবেন না। তখনই ইরফান চুপ হয়ে যায়, যা দেখে চংজি তার হাত ধরে বলে যে আমি জানি মাস্টার। এইটুকু বলার সাথে সাথে ইরফান বলে যে তুমি যদি এরকম সমস্যা করতে থাকো তাহলে আমার কথা আমি উঠিয়ে নেব। তখন চংজি বলে তাহলে আমাকে নতুন কিছু দিন। ইরফান বলে কি চাও তুমি? চংজি বলে নতুন কিছু, যেমন মনে করবেন না।
ভালো কাজ এবং আশ্চর্যজনক এই ধরনের কিছু আমাকে দিন। ইরফান বলে, আমি তো তোমার জন্য অন্য 4টি কথা ভেবে রেখেছি। এটা শুনে চংজি বলে যে চংজি খুব ভালো, এটা তো। তখন লু ইরফান তার মাথায় একটি চড় মেরে বলে, ভোগের মধ্যে হারিয়ে গেছে। এটা শুনে চংজি বলে, আমি কি গর্বিত তাতে? তখন ইরফান তাকে জিজ্ঞেস করে, তোমার হাতের লেখার কি খবর, যা আমি প্র্যাকটিস করতে বলেছিলাম? তখন চংজি তাকে একটি কাগজ দিয়ে বলে, মাস্টার দেখুন, আমি আপনার নাম লিখেছি। এটা দেখে লু ইরফান বলে, আর কি? তা শুনে তো চংজি সেখান থেকে পালাতে চাইলে লু ইরফান তার কাপড় টেনে ধরে এবং বলে, বসো, ছটফট করে কোনো লাভ নেই। একটি বই দিয়ে বলে, প্র্যাকটিস করো ক্যালিগ্রাফি, মন দিয়ে কাজ করো, আমি এসে চেক করব। এটা বলে সে চংজির লেখা সেই কাগজটি নিয়ে বাইরে যায় এবং সে বাইরে গিয়ে সেই কাগজটি বের করে দেখে ও হাসে। অন্যদিকে আমরা দেখি যে চংজি একটি কচ্ছপ লিখতে গিয়ে সারা ঘরে কাগজের বন্যা করে ফেলে এবং 3 বছর কেটে যায়। সে কচ্ছপটি লিখতে পারে অবশেষে। তখন ইরফান আসে, তাকে দেখে চংজি বলে, মাস্টার, আমি আপনার কথা শুনে কঠিন পরিশ্রম করে ক্যালিগ্রাফি প্র্যাকটিস করেছি। তখন ইরফান কাগজটি হাতে নিয়ে দেখে যে সেটা কুল্লুন সেক্টরের একটি পাঠানো চিঠি। সেইটার উপরে সে কচ্ছপটি লিখেছে। তখন সেখানে সে চংজিকে বলে যে এটা কুল্লুন সেক্টরে পাঠানো চিঠি, তুমি এটা কি করেছো? চংজি সেটা দেখে সেখান থেকে পালাতে নিলে তাকে স্পেল দিয়ে আটকে দেয় ইরফান এবং তার মাথায় আবারও একটি চড় মারে। তখন চংজি বলে, মাস্টার, এটা আমার ভুল হয়েছে। সিন চেঞ্জ হয়, দেখি মুইয়ে দাঁড়িয়ে আছে এবং সেখানে চিংখো ও রাজকুমারী সীমা মিউয়ান প্র্যাকটিস করছে। তখন মুইয়ে বলে যে আজ তোমাদের প্র্যাকটিস শেষ। তখন চিংখো বলে যে আজও সিনিয়র মিউয়ান হেরে গেছে। তখন সীমা মিউয়ান বলে যে পরবর্তীতে আমি অবশ্যই জিতব। সেটা শুনে মুইয়ে বলে যে মিয়াওয়ান, সাফল্যের জন্য তাড়াহুড়া করবে না। অন্যদিকে দেখি আমাদের হিরো বসে ধ্যান করছে। চংজি চা বানিয়ে এসে লু ইরফানকে ডাকছে, কিন্তু সে কোনো সাড়া না পেয়ে সেখান থেকে দৌড়ে যেতে নিলে ইরফান বলে, কোথায় যাচ্ছ, ফিরে আসো। তখন চংজি বলে, মাস্টার, আপনি কি পড়ছেন? তখন সে বলে যে এটা হচ্ছে একটি প্রাচীন বই, যেটায় অনেক দুর্লভ স্পেল আছে। তখন চংজি বলে যে আমি জানি মাস্টার যেটা করে সেটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি তো অনেক ভালো মাস্টার, আমার একটা ছোট্ট দাবি আছে আপনার কাছে। যা শুনে সাথে সাথে ইরফান বলে ওঠে যে তুমি পর্বতের নিচে যেতে পারবে না এবং বলে যে জিজু পিক কি ভালো না? তখন চংজি বলে, ভালো, কিন্তু আমি আমার ছোটবেলার বন্ধুকে খুব মিস করছি। তখনও ইরফান মানা করে দেয়। সিন চেঞ্জ হয়, আমরা দেখি যে চংজি একা একা মাউন্টেনে ঘুরছে এবং সে তিয়ান সেক্টে চলে আসে। তখন তাকে ইউদি দেখে বলে যে তোমার মাস্টার কি তোমাকে মাউন্টেনের নিচে পাঠিয়েছে? তখন চংজি মিথ্যা বলে এবং বলে যে হ্যাঁ, এটা আমার প্রথমবার পাহাড়ের নিচে আসা এবং মাস্টার বলে দিয়েছে যে সবাইকে সম্মান করতে, তাই আমি আগেই আপনার সাথে দেখা করতে আসলাম। তখন ইউদু বলে, এখন তোমার প্ল্যান কি? তুমি কি এখন এই সময় পাহাড়ের নিচেই যাবে? তখন চংজি বলে যে মাস্টার আমাকে এও বলেছে যে নানুহুয়ার সব জায়গায় পরিচিত হও এবং তোমার সিনিয়রদের সাথে তোমার কাল্টিভ এক্সপিরিয়েন্স শেয়ার করো। তখন ইউদি মিয়াওয়ানকে বলে যে নানুহুয়ার সব জায়গায় ঘোরাতে, বলে সে চলে যায়। সিন চেঞ্জ হয়, দেখি চিংখো প্র্যাকটিস করছে এবং তখন সেখানে আসে চংজি। চিংখো তাকে দেখতে থাকে। তখন চংজি বলে যে আমাকে এভাবে দেখো না, আমরা একে অপরকে তো চিনিও না। তখন চিংখো বলে ওঠে যে কুৎসিত মেয়ে। এটা শুনেই সে বলে যে তুমি কুৎসিত, বলেই বলে তুমি চিংখো, তাই না? যারা যারা নতুন আমার ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।